ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব বিপুল ভোটে প্রত্যাখ্যান করেছেন হাউসের আইন প্রণেতারা। কংগ্রেসের অনুমতি না নিয়ে ইরানে হামলা চালানোর জন্য মঙ্গলবার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান অ্যাল গ্রিন একাই অভিশংসনের প্রক্রিয়া শুরু করেন, কিন্তু নিজের সহকর্মী ডেমোক্রেটদের জোরালো সমর্থন পেতে ব্যর্থ হলে থেমে যায় গ্রিনের এই প্রচেষ্টা। তবে ইরান নিয়ে ট্রাম্পের পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন থমাস মেসি, মার্জরি টেইলর গ্রিন সহ একাধিক রিপাবলিকান আইন প্রণেতা। কংগ্রেসের অনুমতি না নিয়ে আগে থেকে কিছুই না জানিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় গত শনিবার বিমান হামলা চালায় ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপ নিয়ে সংবিধানের যুদ্ধকালীন ক্ষমতা বিধান প্রেসিডেন্ট লঙ্ঘন করেছেন বলে মনে করেন কংগ্রেসম্যান অ্যাল গ্রিন। এর জের ধরে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের একটি প্রস্তাব হাউসে আনেন টেক্সাসের এই ডেমোক্রেটিক নেতা। তিনি বলেন, একতরফা সিদ্ধান্ত নিয়ে চরম অপরাধ করেছেন ট্রাম্প। ক্ষমতার এই অপব্যবহারকে দেশের গণতন্ত্রের জন্য হুমকি বলেও মনে করেন গ্রিন। কিন্তু অভিশংসনের এই প্রস্তাব নিয়ে হাউসে শুধুই নির্লিপ্ততা দেখা গেছে। রিপাবলিকানদের সাথে যোগ দিয়ে গ্রিনের সহকর্মী ডেমোক্র্যাটরা 344-79 ভোটে প্রত্যাখ্যান করেছেন এই উদ্যোগ। এতে প্রমাণ হয় অধিকাংশ হাউস ডেমোক্র্যাটই প্রেসিডেন্টের অভিশংসনের বিপক্ষে। তবে গ্রিনের প্রতি সহমত জানিয়েছেন বেশ কিছু রিপাবলিকান কংগ্রেসম্যান। সামাজিক মাধ্যমে জর্জিয়ার আইন প্রণেতা মার্জরি টেইলর গ্রিন বলেন, ক্ষমতায় আসার 6 মাস পরেই তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছেন ট্রাম্প। ইরানে হামলার প্রতিক্রিয়া জানিয়ে কেন্টাকির রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস মেসি বলেছেন, ওয়াশিংটনের জন্য তেহরান এই মুহূর্তে হুমকি না, তাই ট্রাম্পের একতরফা হামলার কোনো বৈধতা নেই। এ প্রসঙ্গে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদক প্যাট্রিক ইসভিটেক বলেন, রিপাবলিকান পার্টিতে ট্রাম্পের বিরুদ্ধে অসন্তোষ ধীরে ধীরে দানা বাঁধছে। ইরানে বিমান হামলার বিস্তারিত গোপন তথ্য সেনেটরদের জানাতে মঙ্গলবার একটি বিশেষ ব্রিফিং হওয়ার কথা ছিল। ট্রাম্প প্রশাসন তা আগামী বৃহস্পতিবার পর্যন্ত পিছিয়েছে। এর প্রতিবাদে ক্যাপিটলে সংবাদ সম্মেলন ডাকেন হাউস ডেমোক্রেটিক ককাস চেয়ার পিট অ্যাগিলার। কড়া সমালোচনা করে তিনি বলেন, হামলা চালিয়ে কী লাভ হয়েছে তার জবাব ট্রাম্প প্রশাসনকে দিতে হবে। আমেরিকার হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি, কেবল দেশটির পারমাণবিক কর্মসূচি কয়েক মাস পিছিয়ে গেছে। মঙ্গলবার দেশের গোয়েন্দাদের এমন প্রতিবেদনের তথ্য ফাঁস করেছে CNN সহ কয়েকটি গণমাধ্যম। ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী এখনও পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা রয়েছে ইরানের। তবে এক বিবৃতিতে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। গত শনিবার ইরানের গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় আমেরিকা হামলা চালানোর পর প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, দেশটির পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকর্তারা অব্যাহতভাবে এমন দাবি করে এলেও মঙ্গলবার এ বিষয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে CNN। এক প্রতিবেদনে CNN জানায়, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি DI এর প্রাথমিক গোয়েন্দা মূল্যায়ন অনুসারে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলা দেশটির পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো ধ্বংস করতে পারেনি, সেদিকে কয়েক মাস পিছিয়ে দিয়েছে মাত্র। এ বিষয়ে অবহিত 4 জন ব্যক্তির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে CNN। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, গোপন প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার বোমা হামলায় ইরানের 2টি পারমাণবিক স্থাপনার প্রবেশপথ বন্ধ হয়ে গেছে, কিন্তু তাদের ভূগর্ভস্থ কাঠামো ধ্বংস করতে পারেনি। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক বিশ্লেষণে উঠে এসেছে যে আমেরিকার হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক মাস পিছিয়েছে। একই সংবাদ প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্টও। তারা শিরোনাম করেছে, আমেরিকার প্রাথমিক ক্ষয়ক্ষতি প্রতিবেদন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি, বরং কয়েক মাস পিছিয়ে গেছে। ইরানে হামলার আগে দেশের গোয়েন্দা সংস্থাগুলো বলেছিল, তেহরান যদি তড়িঘড়ি করে পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করে তবে তাতে প্রায় 3 মাস সময় লাগবে। আমেরিকার হামলা এবং ইসরায়েলি বাহিনীর কয়েকদিনের হামলার পর ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রতিবেদনে অনুমান করা হয়েছে, এই কর্মসূচি 6 মাসেরও কম সময় পিছিয়েছে। গোয়েন্দাদের প্রতিবেদন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। তিনি দাবি করেন, ইরান আর কখনোই তাদের পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণ করতে পারবে না। মঙ্গলবার জাতিসংঘের এক অধিবেশনে আমেরিকার রাষ্ট্রদূত ডোরোথি শেও একই দাবি করেন। On June 21st, a U.S. precision operation effectively fulfilled our narrow objective
to degrade Iran's capacity to produce a nuclear weapon. হোয়াইট হাউস ডিআই এর মূল্যায়নের কথা স্বীকার করেছে, তবে তারা বলেছে এর সঙ্গে একমত নয় তারা। এক বিবৃতিতে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, এই কথিত মূল্যায়নটি সম্পূর্ণ ভুল এবং এটি অত্যন্ত গোপনীয় হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। কিন্তু গোয়েন্দা সম্প্রদায়ের একজন বেনামি নিম্ন স্তরের অপদার্থ ব্যক্তি সিএনএন এর কাছে এটি ফাঁস করেছে, যা প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয় করার জন্য একটি স্পষ্ট প্রচেষ্টা। ডিআই এর মূল্যায়ন প্রকাশের আগে সিআইএ এর সাবেক ডিরেক্টর এবং ইউএস আর্মির সেন্ট্রাল কমান্ডের সাবেক কমান্ডার অবসরপ্রাপ্ত জেনারেল ডেভিড পেট্রিয়াস বলেন, ইরানের পরমাণু স্থাপনায় সফল হামলা চালিয়েছে আমেরিকা। পেট্রিয়াসের মতে হামলায় ইরানের ফর্ডো পারমাণবিক কেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়েছে এবং সেটি পুনর্নির্মাণ করা কঠিন। তবে হামলার আগেই ইরান ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিয়ে থাকতে পারে এমন দাবিও উড়িয়ে দেননি তিনি। অন্যদিকে মঙ্গলবার কংগ্রেসের কাছে ইরানে হামলার বিষয়ে পূর্ব নির্ধারিত গোপন ব্রিফিং পিছিয়ে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের ব্যাপক সমালোচনা করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেসন ক্রো। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলার বিস্তারিত তথ্য কংগ্রেসকে জানাতে ট্রাম্প প্রশাসন টালবাহানা করছে বলে অভিযোগ করেছেন সেনেটে মাইনরিটি লিডার চাক শুমার। ইসরায়েল ইরান সংঘাত ও মধ্যপ্রাচ্যে বর্তমান পরিস্থিতির গোপন তথ্য সেনেটরদের জানাতে মঙ্গলবার একটি বিশেষ ব্রিফিং হওয়ার কথা ছিল। কোনো কারণ না দেখে ট্রাম্প প্রশাসন তা আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করলে ক্ষোভ জানান শুমার। এ প্রসঙ্গে মন্তব্যে ইরানিয়ান আমেরিকান আইন প্রণেতা ইয়াসমিন আনসারি বলেন, হামলা নিয়ে স্বচ্ছতার অভাব প্রমাণ করে ট্রাম্প প্রশাসনের শীর্ষ পর্যায়ে চরম বিশৃঙ্খলা চলছে। ইসরায়েল ইরান সংঘাতকে 12 দিনের যুদ্ধ দাবি করে গত সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এর আগে কংগ্রেসের অনুমতি না নিয়ে ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্ফাহান পারমাণবিক স্থাপনায় 21 জুন বিমান হামলা চালায় ট্রাম্প প্রশাসন। কিন্তু একদিন যেতে না যেতেই তেহরানে ইসরায়েলের হামলায় নড়বড়ে হয়ে গেছে এই যুদ্ধবিরতি। চলমান সংকট, আমেরিকার বিমান হামলা এবং মধ্যপ্রাচ্যে বর্তমান পরিস্থিতির গোপন তথ্য সেনেটরদের জানাতে মঙ্গলবার একটি বিশেষ ব্রিফিং হওয়ার কথা ছিল। ট্রাম্প প্রশাসন তা আগামী বৃহস্পতিবারে সরিয়ে নিলে ক্ষোভ জানান সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসি গ্যাবার্ড, সিআইএ ডিরেক্টর জন র্যাটক্লিফ এবং জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ার জেনারেল ড্যান কেইনের উপস্থিত থাকার কথা ছিল এই ব্রিফিংয়ে। ইরানে গত শনিবারের হামলার খুঁটিনাটি কংগ্রেসকে জানাতে ট্রাম্প প্রশাসনের টালবাহানা বেআইনি বলে দাবি করেন এই ডেমোক্র্যাট নেতা। জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত পদক্ষেপ ও তথ্য নিয়ে কংগ্রেসকে ট্রাম্প প্রশাসন কী উদ্দেশ্যে অন্ধকারে রাখছে তা নিয়ে প্রশ্ন তুলেন শুমার। তিনি বলেন, কংগ্রেসের নজরদারি ও প্রশাসনের জবাবদিহিতা পাশ কাটিয়ে গণতন্ত্রের ভিত্তিতে আঘাত এনেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তেহরান তেল আভিভ সংঘাতে প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা হস্তক্ষেপের কড়া সমালোচনা করে ইরানিয়ান আমেরিকান আইন প্রণেতা ইয়াসমিন আনসারি এমএসএনবিসিকে বলেন, সার্বিক স্বচ্ছতার অভাব প্রমাণ করে প্রশাসনের শীর্ষ পর্যায়ে চরম বিশৃঙ্খলা চলছে। ইরান নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো স্পষ্ট লক্ষ্য নেই বলেই মনে করেন আনসারি। তিনি বলেন, প্রেসিডেন্টের খামখেয়ালি আচরণ শুধু ইসরায়েল ইরান নয়, বরং মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি আরও নাজুক করে তুলেছে। এদিকে ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না মনে করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে নিরুৎসাহিত করতে হলে কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপের বিকল্প নেই। যুদ্ধ করে ইরানকে দমানো যাবে না বলেই মনে করেন তিনি। ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকানদের পদক্ষেপ আমেরিকাকে মধ্যপ্রাচ্যে আরেকটি বিপর্যয়কর যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। মঙ্গলবার ক্যাপিটল হিলের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, চলমান পরিস্থিতি সম্পর্কে দেশের মানুষের কাছ থেকে সত্য আড়াল করা হচ্ছে। রো ভার্সেস ওয়েডের রায় বাতিলের 3 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে হাউস ডেমোক্রেটরা বলেন, গর্ভপাতের সাংবিধানিক অধিকার কেড়ে নিতেই ক্ষান্ত হয়নি রিপাবলিকানরা। নারীদের জীবনকে আরও বিপদে ফেলার পদক্ষেপ নিয়েছেন তারা। গর্ভপাতকে সাংবিধানিক অধিকার দেয়া রো ভার্সেস ওয়েডের রায় সুপ্রিম কোর্টে বাতিলের 3 বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার ক্যাপিটল হিলের সংবাদ সম্মেলনের আয়োজন করে রিপ্রোডাক্টিভ ফ্রিডম ককাস এবং ডেমোক্রেটিক উইমেন্স ককাস। এতে ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস বলেন, দেশের মানুষ সত্য জানতে চায়। তার আশঙ্কা, রিপাবলিকানদের পদক্ষেপ দেশকে আরেকটি বিপর্যয়কর যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। সংবাদ সম্মেলনে জেফ্রিস গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিলকে দেশের ইতিহাসের সবচেয়ে বিবেকহীন সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেন।
তিনি অভিযোগ করেন উগ্র রিপাবলিকানরা কয়েক দশক ধরে গর্ভপাতের অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা চালিয়ে আসছে। রো ভার্সেস ওয়েডের রায় বাতিল তাদের সেই প্রচেষ্টারই ফসল। হাউস মাইনরিটি হুইপ ক্যাথরিন ক্লার্ক বলেন, এই দিনটি স্মরণ করিয়ে দেয় যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সুপ্রিম কোর্টের কারণে দেশের নারীরা কতটা কষ্টের সম্মুখীন হয়েছে। নারীদের প্রজনন স্বাস্থ্যসেবা সীমিত করার প্রচেষ্টা থেকে রিপাবলিকানরা এখনো সরে আসেনি বলে মন্তব্য করেন ক্লার্ক। তাদের বিগ বিউটিফুল বিল তারই উদাহরণ বলে উল্লেখ করেন তিনি। গর্ভপাতের অধিকার ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন ক্লার্ক। কংগ্রেসম্যান জুডি চু সুপ্রিম কোর্টের ওই সিদ্ধান্তের ফলে সৃষ্ট বিপর্যয়কর প্রভাব তুলে ধরতে বেশ কয়েকটি মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করেন। নারীদের স্বাস্থ্যসেবার অধিকার সুরক্ষায় উইমেন্স হেলথ প্রোটেকশন অ্যাক্ট নামে একটি নতুন বিল কংগ্রেসে উত্থাপনের কথাও জানান এই ডেমোক্রেটিক আইন প্রণেতা। চলতি বছরের শেষ দিকে সুদ হার কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোম পাওয়েল। মঙ্গলবার হাউস কমিটি অন ফাইন্যান্সিয়াল সার্ভিসের শুনানিতে কথা জানান তিনি। পাওয়েল বলেন, কোনো কারণ ছাড়াই সুদের হার কমিয়ে দেশের অর্থনীতির ওপর অহেতুক বোঝা চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এছাড়া দেশের অর্থনীতি সঠিক পথেই আছে বলেও দাবি করেন ফেড চেয়ার। সুদের হার কমিয়ে আনতে ট্রাম্প প্রশাসনের উদ্যোগ বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় তোপের মুখে পড়েছেন ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোম পাওয়েল। ধারণা করা হচ্ছে 2026 সালের মে মাস পর্যন্ত সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব পালনের কথা থাকলেও তার আগেই পাওয়েলকে সরে যেতে হতে পারে। এরই মধ্যে পাওয়েলকে ফেডারেল রিজার্ভের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও গত মাসে সুপ্রিম কোর্ট জানিয়েছে সেন্ট্রাল ব্যাংকের প্রধানকে অব্যাহতি দেওয়ার এখতিয়ার প্রেসিডেন্টের নেই। এসব অনিশ্চয়তার মধ্যেই মঙ্গলবার কংগ্রেসের মুখোমুখি হন ফেডারেল রিজার্ভের চেয়ার। হাউস কমিটি অন ফাইন্যান্সিয়াল সার্ভিসকে পাওয়েল জানান, উচ্চমাত্রায় শুল্ক আরোপের সিদ্ধান্তে চলতি গ্রীষ্মেই মূল্যস্ফীতির হার বাড়তে পারে। মূল্যস্ফীতির হার কোন পর্যায়ে যাবে সেই বিবেচনা থেকেই সুদের হার কমিয়ে আনার পদক্ষেপের কথা জানান তিনি। Avoiding that would depend on the size of the tariff effects, on how long it takes for them to pass through fully into prices, and ultimately on keeping longer-term inflation expectations well anchored. সুদের হার কমিয়ে আনতে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগ কেন বাস্তবায়ন করছেন না এমন প্রশ্নের উত্তরে পাওয়েল বলেন, মূল্যস্ফীতির হার বেড়ে গেলেই সুদের হার কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। দেশের অর্থনৈতিক অবস্থা এখনো সঠিক পথে আছে দাবি করে তিনি বলেন, কারণ ছাড়াই সুদের হার কমিয়ে অর্থনীতির উপর অহেতুক বোঝা চাপিয়ে দেওয়ার পথে হাঁটবে না সেন্ট্রাল ব্যাংক। Remain strong, then we would probably be moving later. So I think a range of possible paths are possible, and certainly the one you mentioned is one of them. ফেডারেল রিজার্ভ বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী বছরের শেষ দিকে সুদের হার কমিয়ে আনার পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও জানান জেরোম পাওয়েল। But also there's a pretty significant minority that doesn't agree, but a significant majority feels it will be appropriate to reduce rates later this year. And what that means is that each of those persons who wrote down a cut in rates later this year. কংগ্রেস শুনানিতে ফেড চেয়ার বলেন, মূল্যস্ফীতির হার 2% রাখার চেষ্টা অনেকাংশেই সফল হয়েছে। এছাড়া কর্মসংস্থানের হার সন্তোষজনক থাকার কারণে শ্রমবাজার অনেকটাই স্থিতিশীল আছে বলেও জানান পাওয়েল। Inflation has come down a great deal, but has been running somewhat above our 2% longer run objective. We are attentive to the risks on both sides of our dual mandate. বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপের কারণে দেশের অর্থনীতি ক্ষতির মুখে পড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে পাওয়েল জানান, অর্থনৈতিক পরিকল্পনা বিষয়ে সেন্ট্রাল ব্যাংক কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তবে অন্য যে কোনো সময়ের তুলনায় দেশের অর্থনীতি অনেক বেশি অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলেও মনে করেন সেন্ট্রাল ব্যাংকের প্রধান। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রাইমারিতে অভাবনীয় জয়ের পথে জোরান মামদানি। স্টেট রিপ্রেজেন্টেটিভ হয়েও হেভিওয়েট প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে উল্লেখযোগ্য ব্যবধানে পেছনে ফেলেছেন 33 বছর বয়সী এই আইন প্রণেতা। এদিকে এক বিবৃতিতে প্রাইমারিতে পরাজয় স্বীকার করে মামদানিকে অভিনন্দন জানিয়েছেন কুয়োমো। সিবিএস নিউজে উঠে এসেছে ব্রুকলিন, কুইন্স এবং ম্যানহাটনে ভালো করতে পারেননি তিনি। ওদিকে সবশেষ খবর পর্যন্ত 92% ভোট গণনায় 43.5% ভোট পেয়ে এগিয়ে রয়েছেন মামদানি। অ্যান্ড্রু পেয়েছেন 36.4%। সিবিএস নিউজ বলছে, কোনো প্রার্থী 50% ভোট না পাওয়ায় র্যাঙ্কড চয়েস পদ্ধতিতে নীল শিবিরের চূড়ান্ত মেয়র প্রার্থী বাছাই করা হবে।
আগাম ভোট এবং একাধিক জরিপে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রাইমারিতে সাবেক স্টেট গভর্নর অ্যান্ড্রু কুমো ও স্টেট রিপ্রেজেন্টেটিভ জোরান মামদানির মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, কিন্তু তাকে খুব একটা গুরুত্ব দেয়নি কুমো শিবির। কিন্তু মঙ্গলবার ভোট গ্রহণ শেষে ফল আসা শুরু করলে কালো মেঘ জমতে থাকে সাবেক গভর্নরের শিবিরে। ওয়েস্ট ভিলেজ থেকে তারা পুরো নির্বাচনী প্রক্রিয়া প্রত্যক্ষ করছিলেন। তাদের বিশ্বাস হচ্ছিল না 2011 থেকে 2021 সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় এক দশক স্টেটের গভর্নর থাকা এই হেভিওয়েট প্রার্থী ক্রমশ পিছিয়ে পড়ছেন। একটা পর্যায়ে সিবিএস নিউজে উঠে আসে ব্রুকলিন, কুইন্স এবং ম্যানহাটনে ভালো করতে পারেনি কুমো, অথচ এসব জায়গায় 33 বছর বয়সী স্থানীয় আইন প্রণেতা দুর্দান্ত ফল দেখিয়ে এগিয়ে যাচ্ছেন। একটা পর্যায়ে সিটি জুড়ে 92% ভোট গণনার ফল হাতে চলে আসে। দেখা যায় 43.5% ভোট পেয়ে এগিয়ে রয়েছেন মামদানি, যেখানে এন্ড্রু পেয়েছেন 36.4%। তখন বাধ্য হয়ে সমর্থক পরিবেষ্টিত হয়ে নিজের পরাজয় স্বীকার করে নেন কুমো। জানান মঙ্গলবারের রাতটা নিজের করে নিয়েছেন মামদানি। সাবেক গভর্নর বলেন তরুণ প্রজন্মকে ব্যাপকভাবে আকৃষ্ট করতে পেরেছেন জোরান, যা তাকে অভাবনীয় সাফল্য এনে দিয়েছে। এই অবস্থায় দলের স্বার্থ ভেবে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন কুমো। এর আগে এক বিবৃতিতে প্রাইমারিতে পরাজয় স্বীকার করে মামদানিকে অভিনন্দন জানান কুমো। ওদিকে সিবিএস নিউজ বলছে কোনো প্রার্থী 50% ভোট না পাওয়ায় র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে নীল শিবিরের চূড়ান্ত মেয়র প্রার্থী বাছাই করা হবে। তীব্র গরমের মধ্যেই উৎসব মুখর পরিবেশে নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারির ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো। মঙ্গলবার সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত সিটির 5টি বরোতে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন ভোটাররা। সিটির অপরাধ নিয়ন্ত্রণ, অভিবাসীদের অধিকার এবং ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারবেন কোন প্রার্থী, এসব বিষয় বিবেচনায় রেখে অনেকেই ভোট দিয়েছেন। মঙ্গলবার সকাল 6টা থেকে টানা 15 ঘন্টা চলে ভোট গ্রহণ। রেজিস্টার্ড 3,343,648 জন ডেমোক্রেট এই নির্বাচনের মাধ্যমে মেয়র, পাবলিক অ্যাডভোকেট, সিটি কাউন্সিলর এবং 51 জন কাউন্সিলম্যান হিসেবে নিজেদের প্রার্থী নির্বাচনের সুযোগ পেয়েছেন। ব্যালটে 9 জন মেয়র প্রার্থীর নাম থাকলেও মূল লড়াইটা হয়েছে সাবেক গভর্নর ও 67 বছর বয়সী অ্যান্ড্রু কুমো এবং 33 বছর বয়সী মুসলিম অ্যাসেম্বলিম্যান জোরান মামদানির মধ্যে। তবে তৃতীয় স্থানে থাকা কাউন্সিলর ব্র্যাড ল্যান্ডারকেও ভোট দিয়েছেন অনেকে। I feel very happy, like it's my first time voting and I feel that I can exercise my right for the better. I voted for Lander because he's a known administrator and he's known to get stuff done. You know, I was really excited to get out here and vote for Zoran Mamdani. The democracy, to keep the government, the system, just let them know that we are here. We decide who go there, who no. ওনার অনেক চান্স আছে মামদানি উইন হওয়ার। যদি না হয়, যেই উইন হোক না কেন, আমরা চাই এই সিটিতে কাজ ভালো করুক, আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটিটা ভালো দেখ। I voted this morning. I am very excited. I voted the Mayor Mamdani. একজন মুসলিম ক্যান্ডিডেট মেয়রে প্রথমবারের মতো আছে এবং ইয়ং, এই জন্য আসছি ওরে সাপোর্ট করার জন্য। কারণ আমার মনে হয় যে জোহরান মামদানি অনেক ভালো একটা ক্যান্ডিডেট, এই জন্য সবাই খুব ওনাকে দেখে ইন্সপায়ার হয়েছে, গিয়ে ভোট করছে। মঙ্গলবার সকালে ইস্ট সাইডে নিজ মেয়েকে সাথে নিয়ে ভোট দেন সাবেক গভর্নর কুমো, জোরান মামদানি এবং ব্র্যাড ল্যান্ডার আগাম ভোট দিয়ে এদিন একসাথে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মামদানি ও ল্যান্ডার আগেই পরস্পরকে নির্বাচনে ক্রস এন্ডোর্সমেন্ট ঘোষণা করেন। ভোটাররা বলছেন কেউ কেউ নাগরিক দায়িত্বের তাগিদে ভোট দিলেও অনেকে স্বপ্ন দেখছেন বাসযোগ্য নিউ ইয়র্ক সিটি গড়ার। আগের মেয়রের ব্যাপারে ক্ষোভ জানানোর পাশাপাশি নিজেদের প্রত্যাশার কথাও তুলে ধরেন তারা। আমাদের যে বর্তমান যে মেয়র আছে উনি খুবই ওয়ার্স, ও পুরো সিটিকে ভ্রষ্ট করে দিয়েছে। এটা প্রতিবাদ হিসেবে এখানে ভোট দিতে আসে। Because if we don't vote, so we don't have no right. Should be more aware, like কি হচ্ছে আমাদের কমিউনিটিতে, আমাদের civil officers কি করতেছে, কোথায় কি অ্যাডভোকেট করতেছে। Unclean the Bronx, especially with the crimes and the guns. এটা তো নাগরিক অধিকার ভোট দেওয়াটা, তার জন্যই ভোট দিতে আসছে। আর এইখানে আমার পছন্দের ক্যান্ডিডেট আছে, তার জন্যই ভোট দিতেছে।
is important for the country. That's why I'm going to give the vote every year. My family, everybody is going to vote today. আমরা এটা মনে করি যে আমাদের একটা দায়িত্ব ভোটার, আমরা দেশের সিটিজেন, ভোট দিতে হবে। 14 জুন থেকে 22 জুন পর্যন্ত আগাম ভোট দিয়েছেন 384,338 জন, যা 2021 সালের ডেমোক্রেটিক প্রাইমারি দ্বিগুণের বেশি। এছাড়া 130,000 মেল ভোটের অনুরোধ করা হলেও মেলের মাধ্যমে ভোট দিয়েছেন 54,000 ভোটার। মঙ্গলবার নিউ ইয়র্ক স্টেট জুড়ে তাপমাত্রা ছিল 105 ডিগ্রি ফারেনহাইট, যা বিগত বছরগুলোর তুলনায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। ভোট গ্রহণের কাজে নিয়োজিত 35,000 পোলিং এজেন্ট ও ভোটারদের অনেককে ভোগান্তিতে পড়তে হয় দাবদাহের কারণে। আগামী 4 নভেম্বর হবে নিউ ইয়র্ক সিটির মেয়র পদে চূড়ান্ত নির্বাচন। রেকর্ড তীব্র দাবদাহের সাথে লড়াই করে অনেকটা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক প্রাইমারির ভোট গ্রহণ। এই নির্বাচনে যিনি জয় লাভ করুন না কেন, তাকে আগামী 4 নভেম্বর মেয়র হিসেবে চূড়ান্ত লড়াই করতে হবে। বর্তমান মেয়র ডেমোক্রেটিক মেয়র ছিলেন যিনি, কিন্তু তিনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে লড়বেন এরিক অ্যাডামস এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলোয়ার সাথে। সেই তিনজনের লড়াইয়ে চূড়ান্ত হবে কে যাচ্ছেন আগামী 4 বছরের জন্য সিটি হলে। রেকর্ড সংখ্যক বাংলাদেশি আমেরিকান ভোট দিয়েছেন সিটি নির্বাচনে। প্রায় প্রতিটি কেন্দ্রেই বাংলাদেশিদের দেখা গেছে। তাদের আশা, প্রথমবারের মতো তরুণ ও মুসলিম মেয়র নির্বাচিত হবেন বিশ্বের সাংস্কৃতিক রাজধানী খ্যাত নিউ ইয়র্কে। তবে ডেমোক্রেট বা রিপাবলিকান নির্দিষ্ট কোনো দলের মনোনয়ন না থাকায় অনেকে কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারেননি। নিউ ইয়র্কে মঙ্গলবার ওয়েদার সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী রেকর্ড পরিমাণ গরমের আভাস ছিল। 107 ডিগ্রি ফারেনহাইটের বাধাও যেন বাংলাদেশি আমেরিকানদের ভোট দেয়া থেকে বিরত রাখতে পারেনি। সৎ ও যোগ্য প্রার্থী বাছাইয়ে সবাই যেন ভোট কেন্দ্রে যাওয়ার আগাম সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। মাত্র PS 349-এ ভোট দিলাম। খুবই সুন্দর পরিবেশ। আমরা চাই একজন সৎ, যোগ্য এবং এই নগরের সবার দলমত নির্বিশেষে সবার জন্য যিনি কাজ করবেন তিনি এই নগর পিতা হবেন। লেটস ভোট মামদানি, এবং আমরা দেখি নিউ ইয়র্ক সিটির জন্য উনি কি করেন। For the mayor, I think Zoran is the best candidate and I have voted for him. ভোটারদের আশা, এবার পরিবর্তনের যে হাওয়া লেগেছে তার সুফল পাওয়া যেতে পারে নভেম্বরের মূল নির্বাচনে। তার কাছ থেকে আশা করি নিউ ইয়র্কের পরিবেশ, এনভায়রনমেন্ট সে উন্নতির দিকে নেবে। তবে অনেকে দলীয় ভোটার হিসেবে নিবন্ধিত না থাকায় কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারেননি, যদিও মূল নির্বাচনে তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আজকে আমার ফার্স্ট ভোট ছিল সিটিজেন হওয়ার পরে, কিন্তু পারিনি বিকজ হচ্ছে পার্টি চুজ করা ছিল না, যা নিউট্রাল থাকার কারণে বলছে যে এই নির্বাচনে ভোট দিতে পারবো না, বাট নভেম্বরে আমরা পারবো। পার্টি নির্বাচনের ক্ষেত্রে আগে থেকে আমাদেরকে সবাইকে সতর্ক হতে হবে। মানে যে পার্টি থেকে ক্যান্ডিডেট আছে তাদের উচিত আগে থেকে বলা যে আমরা যেন পার্টি চুজ করি। এর আগে 14 জুন থেকে আগাম ভোট দেওয়ার সুবিধা থাকায় অনেকেই সেই সুযোগ নিয়েছেন বলে জানিয়েছেন। নিউ ইয়র্ক সিটি নির্বাচনে এবারই প্রথম বাংলাদেশি আমেরিকান ভোটাররা ব্যাপকভাবে ভোট দিয়েছেন। এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছেন মেয়র প্রার্থী জোহরান মামদানি। মুসলিম এবং তরুণ প্রার্থী হিসেবে তিনি ব্যাপক সাড়া ফেলেছিলেন। অনেকে বলছেন বাংলাদেশি আমেরিকানরা এভাবে ভোট দিলে মেইনস্ট্রিমের রাজনীতিতে বাংলাদেশিরা খুব দ্রুতই শক্ত অবস্থান তৈরি করতে পারবে। এবার ডেমোক্রেটিক প্রাইমারির ভোটে সবচেয়ে লক্ষণীয় বিষয় বাংলাদেশি ভোটারদের উপস্থিতি। এর আগে কোনো নির্বাচনে বাংলাদেশিদের এমন অংশগ্রহণ দেখা যায়নি। এবার বিপুল সংখ্যক উপস্থিতির কারণ হিসেবে ভোটাররা বলছেন জনসচেতনতা ও অভিবাসী বান্ধব প্রার্থীকে জয়ী করানোর চেষ্টার কথা। নিউ ইয়র্কের ব্রঙ্কসের বাসিন্দা আরাফাত পরিবারের সবাইকে নিয়ে তিনি এসেছেন ভোট দিতে। তার মতো এমন অনেক বাংলাদেশিকে এবার দেখা গেছে ভোট কেন্দ্রে। প্রচন্ড গরমকে উপেক্ষা করে তারা এসেছেন পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে। এবার বাংলাদেশি ভোটারদের এমন উপস্থিতি অনেককে অবাক করেছে। বয়স্ক থেকে তরুণ সবার অংশগ্রহণ সিটির এবার নির্বাচন কমিউনিটি ভিত্তিক ভোটারদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। তাই প্রশ্ন, কেন বাংলাদেশি ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ? যে বাংলাদেশি হিসেবে ভোটটা দেওয়া এই জন্যই গুরুত্বপূর্ণ। ভোটটা দিলে আমাকে কাউন্ট করবে যে আমি বাংলাদেশি
আমেরিকান হিসেবে ভোটার এখানে আসছি। যে আমাদের অনেক কিছু সমস্যা আছে, এইটা সমস্যা বলার মতো কোনো লোক নাই। যদি আমরা এই ভোটটাকে সাপোর্ট করি তাহলে আমরা অনেক কিছু উপকৃত হব এই নিউ ইয়র্ক সিটির। ভোট দিলাম এইটার উপরে ভিত্তি করে যে নাকি জনগণের উপকার করবে এবং গরিব দুঃখী মানুষকে উপকার করবে। শুধু নিজেদের কমিউনিটি নয়, পছন্দের প্রার্থী বাছাইয়ে নিজ নিজ বড় সমস্যার সাথে সিটির নিরাপত্তা ও হাউস রেন্ট ভাবাচ্ছে ভোটারদের। যিনি মেয়র হতে যাচ্ছেন তার কাছে প্রত্যাশার পাল্লাটাও বেশ ভারী। ইয়ং এবং ভালো ক্যান্ডিডেটকে, বিশেষ করে আমাদের ইমিগ্রেন্ট নিয়ে যারা বেশি কাজ করবে এবং আমাদের রাইট নিয়ে যারা বেশি আলোচনা করবে বা আমাদের অধিকার নিয়ে যারা ফাইট করবে তাদের উপর বেশি গুরুত্ব দিচ্ছে। আমাদের বিশেষ করে এখানে সেফটির বিষয়টা বিশেষ করে ব্রঞ্জে আমাদের নেবারহুড পার্কচেস্টার নেবারহুডে যদি একটা সেফটি বিষয়টা যে আমাদেরকে মানে আরও একটু প্রায়োরিটি দেওয়া হয় তাহলে আমাদের জন্য বেটার। মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা যাতে জোরদার করে সেটা বজায় রাখে, সেটাই চেষ্টা করি। মানে এমন প্রার্থী আমরা চাই। That is the main problem, the law and enforcement problem. Otherwise, everything is not that bad. We live in the Bengali community area, so we don't feel that bad in area. এবার তরুণ ভোটারদের অংশগ্রহণও ছিল বেশ চোখে পড়ার মতো। তরুণদের সাথে কমিউনিটি ভিত্তিক ভোটই এবার মূল ব্যবধান গড়ে দেবে বলে মনে করেন তারা। পজিটিভ দিক যে তরুণরা, আমরা সবসময় বলে থাকি তরুণরা রাজনীতিতে আসতে চায় না, তারা ভোট। এইবার বোধহয় ব্যাপক সংখ্যক, বিশেষ করে আপনি জোহরান মামদানির ক্যাম্পেইন লক্ষ্য করলে দেখবেন যে প্রায় 40,000-এর উপরে ভলেন্টিয়ার কাজ করছে এবং বেশিরভাগই কিন্তু তরুণ। এবারে নিউ ইয়র্ক সিটি প্রাইমারি নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে, যার বড় একটা অংশ হচ্ছে তরুণ প্রজন্ম। আর এই তরুণ প্রজন্ম যেদিকে ভোট দিয়েছেন তিনি হতে যাচ্ছেন আগামীর নতুন মেয়র। তাই নতুন মেয়রকে তার কর্মপরিকল্পনা সাজাতে হবে এই তরুণ প্রজন্মকে সামনে রেখে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।